হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেনারেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে এনটিপিসির প্রিভিয়াস ইয়ারে যে ক্লাসগুলো হচ্ছিল তার আজকে তৃতীয় ক্লাস, এবং সেখানে আমরা কয়েকটি কোশ্চেন্সের কীভাবে উত্তর করবো আমরা সেগুলো দেখে নেবো, এবং সেই অঙ্কগুলো কীভাবে করা যেতে পারে সেগুলো তোমরা দেখতে পেয়ে যাবে। তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি ধৈর্য ধরে দেখবে, এবং দেখার শেষে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করে দিও, এবং চ্যানেলটি যারা যারা নতুন রয়েছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে ভবিষ্যৎ ভিডিওর নোটিফিকেশন তোমরা সকলের আগে পেয়ে যাও। গত কয়েকদিন তোমরা ক্লাস পাওনি, কারণ কিছু সমস্যা থাকার কারণে আমরা ক্লাস করে উঠতে পারিনি। তো আজকে তোমাদের তৃতীয় ক্লাস, যেটা হচ্ছে ক্লাস এনটিপিসির উপর। তো সেখানকার প্রথম কোশ্চেন দেখো কী রয়েছে, দুটি সংখ্যার মধ্যেকার তফাতের দ্বিগুণ সংখ্যা দুটির যোগফলের সমান, একটি সংখ্যা যদি 15 হয় অপর সংখ্যাটি কত? এক্ষেত্রে কি বলেছে, একটা সম্পর্ক দিয়ে দিয়েছে সংখ্যা দুটির মধ্যে, যে সংখ্যা দুটির মধ্যে যে তফাৎ রয়েছে অর্থাৎ বিয়োগফল, তার দ্বিগুণ হচ্ছে সংখ্যা দুটির যোগফলের সমান। এবং এখানে কি বলেছে, প্রথমে দেখো আর একটা সংখ্যা এখানে বলে দেওয়া রয়েছে যে একটি সংখ্যা যদি 15 হয় তাহলে অপর সংখ্যাটি কত। তো প্রথমে ধরে নেবে যে এখানে সংখ্যা টংখ্যা কিছু দেওয়া নেই, এবং সেক্ষেত্রে দুটি সংখ্যা হচ্ছে এক্স আর ওয়াই। ওকে, অবভিয়াসলি এখানে যেহেতু তফাৎ বলেছে সেক্ষেত্রে তোমাকে একটা আইডেন্টিফাই করতে হবে যে তুমি কোনটাকে বড় ধরছো, কারণ এখানে এক্স মাইনাস ওয়াই ব্যাপারটা আসবে। ঠিক আছে, তাহলে ধরে নাও এইটা হচ্ছে বড়, এইটা হচ্ছে ছোট। তাহলে কি হচ্ছে, এক্স মাইনাস ওয়াই যেটা হচ্ছে ওর তফাৎ, কি বলছে তার দ্বিগুণ, যেটা হচ্ছে কি সংখ্যা দুটি যোগফলের সমান, অর্থাৎ যোগফল হচ্ছে এক্স প্লাস ওয়াই। এই হচ্ছে আমাদের শর্ত, খুবই ইজি। তাহলে এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা পেয়ে যাবো 2x মাইনাস 2y ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। এবার যেভাবে আমরা এখানে 2xটা একদিকে, এক্স এবং ওয়াই যদি একদিকে রাখি তাহলে এদিকে এক্স চলে আসবে আর এদিকে ওয়াই প্লাস 2y হয়ে যাবে, নিয়ে আমরা পেয়ে যাব এক্স ইকুয়াল টু 3y। একটা সম্পর্ক আমরা এখানে পেয়ে গেলাম। এখানে গিয়ে আমাদের অঙ্কটা শেষ। এবার কি বলেছে, একটা সংখ্যা 15 দেওয়া আছে, এবার তোমাকে সংখ্যাটা বসাতে হবে। ধরো এখানে 15 যদি এক্স হতো, এক্স সমান যদি 15 হয় তাহলে ওয়াই সমান কত হবে, 15/3, অতএব 5। ঠিক আছে, তাহলে একটা সংখ্যা যদি 15 হয় অপর সংখ্যাটি হচ্ছে 5। এখানে তুমি হয়তো বুঝতে পারলে না যে এক্স যদি 15 হয়, দেখো এক্স সমান 3y, এই সম্পর্কটা রয়েছে। এখান থেকে আমরা ওয়াই ইকুয়াল টু যদি বার করি, ওয়াই ইকুয়াল টু হচ্ছে x/3, তাহলে এক্স যদি আমরা 15 একটা সংখ্যা যেটা বলে দিয়েছে, তাহলে অপরটা হচ্ছে 5। এবার তুমি ভাববে যে আমি এক্সটাই বা কেন 15 ধরবো, আমরা তো ওয়াইটাও 15 ধরতে পারি, সেটাও তুমি ধরতে পারো। ওয়াইটা যদি তোমরা 15 ধরো তাহলে এক্স ইকুয়াল টু আসবে 3 ইন্টু ওয়াই, বা ওয়াই ইকুয়াল টু যেটা রয়েছে সেটা হচ্ছে 15 যদি বসায় সেটা হচ্ছে 45। তাহলে অঙ্কটা দুটো উত্তর আসবে। ঠিক আছে, এক হতে পারে সংখ্যা দুটো 15 এবং 45, এক হতে পারে সংখ্যা দুটো 15 আর 5। এবার এখানে দেখতে হবে তোমার কোন অপশানসটা রয়েছে। এখানে দেখো 45 কোনো অপশান নেই, কিন্তু 5 রয়েছে। এখানে অপশান সঠিক উত্তর হবে অপশান সি 5। যে 5, দেখো 5, 15 থেকে 5 বাদ দাও 10, 10কে যদি দ্বিগুণ করি তাহলে 20, যেটা হচ্ছে 15 আর 5-এর যোগফলের সমান। তুমি ঠিক সেই সেম সম্পর্কটা 15, 45-এর মধ্যেও খাটাতে পারবে, কিন্তু 45 অপশানটা এখানে নেই, তাই এখানে সঠিক উত্তর হচ্ছে অপশান সি। যদি 45 থাকতো তাহলে অবভিয়াসলি 5 থাকতো না, কারণ দুটো উত্তর একসাথে দেওয়া থাকবে না। যদি থাকে তাহলে সেটা ভুল হবে, তো অপশান সি হচ্ছে এটির সঠিক। পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে, জি দ্বিগুণ দ্রুত কাজ করে এসের চেয়ে, যদি জি একটি কাজ এসের চেয়ে 30 দিন কমে করতে পারে তাহলে দুজনে একত্রে কাজটি শেষ করতে কত সময় নেবে? অর্থাৎ এখানে জি এবং এক্স দুজনের কথা বলা হয়েছে, যেখানে জি হচ্ছে এসের থেকে দ্বিগুণ কর্মক্ষম, অর্থাৎ ডবল কাজ করতে পারে। এবার কি বলছে, জি একটা কাজ এসের থেকে 30 দিন কমে করে দেয়, তাহলে সেই কাজটিকে এস এবং জি উভয়ে যদি একসাথে করে তাহলে কত দিনে করতে পারবে? তো এক্ষেত্রে কি বলা আছে দেখো, যে জি হচ্ছে, আমি যদি সম্পর্কটা এইভাবে লিখি 2s, তাই তো এসের দ্বিগুণ কাজ করে জি একা। এবার কি বলেছে, কোনো একটা কাজ এসের চেয়ে 30 দিন কমে করতে পারে, তাহলে 30 দিন বলতে তার ডবল যদি হয়, মানে হাফ হচ্ছে 30। ঠিক আছে, তাহলে হাফ যদি 30 হয় তাহলে এস কত দিনে কাজটা করছে সেটা, বা তুমি এইভাবে করতে পারো, যদি জি একটা কাজ এক্স দিনে করে তাহলে সেই কাজটাকে এস করবে 2x দিনে, একদম মেথড ওয়াইজ যদি আমরা বলি। ঠিক আছে, যদি জি একটা কাজকে এক্স দিনে করতে পারে তাহলে এস সেই কাজটা করবে 2x দিনে, কারণ জি বেশি কাজ করে, ডবল কাজ করে। এখানে কি বলেছে, একটা কাজ 30 দিন কমে করতে পারে, অর্থাৎ শর্তানুসারে 2x মাইনাস এক্স সমান হচ্ছে 30, যেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এক্স সমান 30। অর্থাৎ এক্স জি কাজটা করছে 30 দিনে, আর এস সেই কাজটা করতো 30 + 30
60 দিনে বা 2 × 30 যা করবে তোমরা 60 দিনে। ঠিক আছে, অর্থাৎ যে কাজটা এখানে কথা বলেছে 30 দিন কমে করতে পারে, সেই কাজটা জি করছে অ্যাকচুয়ালি 30 দিনে আর এস করবে 60 দিনে। তাহলে জি একদিনে কতটা কাজ করে? 30 দিনে যদি করে একদিনে করে 1/30 অংশ, সরি, আর এস কত এক করছে একদিনে 1/60 অংশ। তাহলে উভয় মিলে একদিনে কতটা করছে? যদি যোগ করি আমরা তাহলে পেয়ে যাবো 60, আর এখানে পেয়ে যাবো 2 + 1 = 3/60 = হচ্ছে 1/20 অংশ। তাহলে উভয়ে একদিনে করছে 1/20 অংশ। এরকম তোমরা অঙ্ক করেছিলে, যদি আমরা একদিনেরটা বার করি তাহলে মোট কাজটা করতে কত সময় লাগবে সেটা জাস্ট হবে কি, এটা উল্টে যাবে এবং উল্টে গেলে হয়ে যাবে 20 দিন। ঠিক আছে, এটা হচ্ছে মেথড ওয়াইজ যেভাবে তোমরা করবে। আর না হলে যদি এরকম দ্বিগুণ করার অর্থ থাকতে পারে, দেখো এখানে কি বলেছে 30 দিন কমে, তাহলে প্রথমেই বেরিয়ে যাচ্ছে যে এসের কাজটা করতে সময় লাগবে এর ডবল দিন, অর্থাৎ 30 × 2 দিন অর্থাৎ 60 দিন যদি হয়। তাহলে বেশি কতটা রয়েছে? এখানে 30 রয়েছে, এখানে দ্বিগুণ বলছে যে একজন যা করছে অন্যজন তার দ্বিগুণ করছে, অর্থাৎ যদি এক্স কাজ করছে এক্স এস আর সেই জায়গাতে জি কাজ করছে 2x, এইটার সাথে ম্যাচ করো না, তাহলে টোটাল আমরা পাচ্ছি কত? 3x। এই 3xটা হচ্ছে কত? 30। তাহলে x = কত? 10। 10 যদি হয় তাহলে এখানে কি আছে? 30 রয়েছে, অর্থাৎ এখানে কি ধরেছিলাম এস কাজ করছে 10 দিন আর জি কাজ করছে 20 দিন। তাহলে 20 দিনের মধ্যে 10 দিনটা ঢুকবে এবং উত্তরটা পেয়ে যাবে তোমরা 20 দিন। তোমরা অনেকে হয়তো এই মেথডটা বুঝতে পারলে না কিভাবে হবে। ঠিক আছে, তো এইটাই হচ্ছে মেন মেথড, যেখানে জি = আমাদেরকে যে সম্পর্কটা আছে সেই সম্পর্কের ভিত্তিতে ধরে আমরা এক্স = বার করছি যে জি সেই কাজটা করছে কত দিনে, এস কত দিনে কাজটা করছে, তারপর একদিনে কে কতটা করছে এবং উভয়ে একদিনে কতটা করছে, সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি যে 20 দিন। অর্থাৎ অপশন বি হচ্ছে এটি সঠিক উত্তর, যে 20 দিনে সেই কাজটি তারা একসাথে কমপ্লিট করতে পারে। দেখো কি রয়েছে, পরপর 3টি সংখ্যার যোগফল 126 হলে বৃহত্তম সংখ্যাটি কত? 41, 42, 43 না 44? তো এক্ষেত্রে কি করতে হবে যে পরপর 3টি সংখ্যা, অর্থাৎ একটা যদি এক্স হয় তাহলে পরেরটি হচ্ছে x+1 এবং নেক্সট হচ্ছে x+2। এটা হচ্ছে পরপর 3টি সংখ্যা, এটা জানি না আমরা কি, সেটা আমাকে বার করতে হবে। যার যোগফল কি বলেছে 126, অতএব শর্তানুসারে x + x+1 + x+2 = 126। এই হচ্ছে আমাদের শর্ত, যেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 3টে x, অতএব 3x + 1 + 2 = 3 = 126, বা 3x = 123। এই তিনটে দিকে বিয়োগ হয়ে যাচ্ছে এবং x পাচ্ছি 3 দিয়ে ভাগ করলে 41। তাহলে x আমি পেয়ে গেলাম কি 41, এটা হচ্ছে 41, তাহলে x+1 এটা হবে 42 এবং এটা হবে x+2 = 43। তাহলে এদের মধ্যে বৃহত্তম সংখ্যা কোনটা? সেটা হচ্ছে 43। অতএব অপশন সি হচ্ছে এটির সঠিক উত্তর, যে পরপর 3টি সংখ্যার যোগফল 126 হলে বৃহত্তম সংখ্যাটি হচ্ছে 43। পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে, করণ 1 ডজন পেন কেনে 120 টাকায় এবং 3 করে পেনের সেট 35 টাকা করে বিক্রি করে, তাহলে তার লভ্যাংশ কত হলো? অর্থাৎ এখানে কি বলা আছে, 1 ডজন মানে সে 12টা পেন কিনছে কত টাকায়? 120 টাকায়, এবং সেই 12টা পেনকে 3টে করে সেট তৈরি করেছে সে, এবং সেট করে সে প্রত্যেকটা বিক্রি করছে 35 টাকায়। তাহলে 12টি পেনের মধ্যে 3টে সেট কটা হবে? দেখো 4টে হবে। তাহলে সে মোট 12টা পেন বিক্রি করছে কত টাকায়? 35 টাকা করে 4 বারে, মানে পাচ্ছি আমরা এখান থেকে 140 টাকা। অতএব সে পেনটা কিনেছিল 120 টাকায় এবং 3টি করে সেট করে সে বিক্রি করছে মোট 140 টাকায় 12টি পেন। তাহলে তার লাভ কত হচ্ছে? 140 থেকে আমরা 120 বাদ দিই, তাহলে পেয়ে যাব 20 টাকা। সেটা কত টাকায় লাভ হচ্ছে? 120 টাকায় কিনে। তাহলে 120 টাকায় কিনে যদি তার 20 টাকা লাভ হয়, তাহলে 100 টাকাতে কত হবে? বা 120 টাকাতে যদি তার 20 টাকা লাভ হয়, তাহলে তার 100 টাকায় কত, বা পার্সেন্টেজে সেটা কত আসছে সেটা আমাকে বার করতে হবে। সেটা বার করতে গেলে দেখো প্রথমে 0 কেটে যাবে এখানে, এবং কাটার পর এখানে 4 দিয়ে 4 × 5 = 20, 4 × 3 = 12, আর এখানে 5 × 10 = 50, সমান পেয়ে যাবো আমরা 50/3 = 16 পয়েন্ট সামথিং। যা আছে সেটা আমরা এবার অপশন দেখে করে দিতে হবে। 16 আসছে, অতএব অপশন এ হচ্ছে এটির সঠিক উত্তর, 16.67%। অতএব করণ 1 ডজন পেন কেনে 120 টাকায় এবং বিক্রয় করে 3টি করে সেট 35 টাকায়, এবং তাহলে তার লভ্যাংশ হচ্ছে 16.67%। অপশন এ হচ্ছে এটির। নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে, আলী 300 মিটার অতিক্রম করে 2 মিনিট ও 30 সেকেন্ডে, প্রতি কিলোমিটার পার ঘন্টায় তার গতিবেগ কত? 6.9 কিলোমিটার প্রতি ঘন্টা, 7.1 কিলোমিটার প্রতি ঘন্টা, 7.2 না 7.3 কিলোমিটার প্রতি ঘন্টা?
তো এক্ষেত্রে কি বলেছে যে 300 মিটার পথ অতিক্রম করছে কত সময়ে 2 মিনিট 30 সেকেন্ডে। তো এটাকে পুরোটাই সেকেন্ডে তোমাকে ফার্স্টে কনভার্ট করে নিতে হবে। তাহলে আমরা পেয়ে যাবো 2 মিনিট মানে হচ্ছে 120 সেকেন্ড, আর 30 সেকেন্ড মানে হচ্ছে 150 সেকেন্ডে। ঠিক আছে, তাহলে এর কিমি মিটার পার সেকেন্ড, অর্থাৎ এতে যাচ্ছে 300 মিটার 150 সেকেন্ডে, তাহলে হচ্ছে 300 বাই 150 যদি আমরা করি তাহলে হচ্ছে 2 মিটার পার সেকেন্ডে। এটা হচ্ছে মিটার পার সেকেন্ডে তার গতি, যে সে প্রতি সেকেন্ডে যাচ্ছে 2 মিটার করে। এবার মিটার পার সেকেন্ড যদি আমরা গতিটা পেয়ে যাই তাহলে তার থেকে কিমি পার ঘন্টা যদি আমরা বার করতে হয়, কি করতে হয়, সিম্পলি সেটাকে 18/5 দিয়ে গুণ করে দিতে হয়। ঠিক আছে, তাহলে এখানে কত পাবো আমরা, 18/5 দিয়ে গুণ করলে 2 18 36/5, এবার সেখানে পাবো 5 7 35 আর 0.2, অতএব উত্তর হচ্ছে 7.2 কিলোমিটার প্রতি ঘন্টা। ঠিক আছে, তাহলে আলি 300 মিটার অতিক্রম করে 2 মিনিট 30 সেকেন্ডে, তাহলে প্রতি কিলোমিটার পার ঘন্টায় তার গতিবেগ হচ্ছে 7.2 কিলোমিটার প্রতি ঘন্টা। অপশন সি হচ্ছে এটির। নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে, এক ব্যক্তির কাছে 5 টাকা 10 টাকা ও 20 টাকার 3:2:1 অনুপাতে মোট 165 টাকা ছিল, তাহলে ওই ব্যক্তির কাছে 20 টাকার নোটের মোট মূল্য কত ছিল সেটা আমাকে বার করতে হবে। এক্ষেত্রে অনুপাত যেটা দেওয়া আছে সেটা হচ্ছে নোটের সংখ্যার অনুপাত, অর্থাৎ 5 টাকার নোট যদি 3টে থাকে তাহলে 10 টাকার ছিল 2টো এবং 20 টাকার ছিল 1টা, এটা হচ্ছে সংখ্যার অনুপাত। আর আমাকে চেয়েছে কি নোটের মূল্য কত ছিল 20 টাকা, অর্থাৎ 20 টাকার নোটের মোট কত টাকা ছিল। নিয়ে অপশন দেওয়া আছে 60 টাকা, 100 টাকা, 40 টাকা না 80 টাকা। তো এই ক্ষেত্রে কি দেওয়া আছে সেটা আমাকে ফার্স্টে, যে 5 টাকা 10 টাকা ও 20 টাকা এই নোটের সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:2:1। ঠিক আছে, এবার আমাকে কি করতে হবে, এদের মূল্যের অনুপাত কত সেটা আমাকে ফার্স্টে বার করতে হবে। মূল্য কত, 3 এটা কি 5 টাকার সংখ্যা, কিন্তু এর মোট মূল্য কত হবে, যদি 5 টাকা 3টে থাকে মোট মূল্য হবে ইন্টু 5। ঠিক আছে, 10 টাকার নোট যদি 2টো থাকে এর মোট মূল্য কত হবে ইন্টু 10, আর 20 টাকার নোট যদি 1টা থাকে এর মান হবে এটা। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, 15:20:20, যেখান থেকে আমরা 5 দিয়ে প্রত্যেকটা গেলে 3:4:4, যেটা হচ্ছে কি, এটা ছিল তোমাদের প্রথমে ছিল সংখ্যার অনুপাত যেটা হচ্ছে 3:2:1, আর এটা আমি পেয়ে গেলাম 3:4:4, যেটা হচ্ছে মূল্যের অনুপাত। 5 টাকা 10 টাকা এবং 20 টাকার নোটের মূল্যের অনুপাত হচ্ছে 3:4:4। তাহলে এখানে 20 টাকার কোনটা, এইটা। তাহলে 20 টাকার আনুপাতিক ভাগ হার কত হবে, 4/3 যোগফল, 4 আর 4 8 আর 3 11। ঠিক আছে, তাহলে 20 টাকা মূল্যের ভাগ হার, আনুপাতিক ভাগ হার 20 টাকার। ঠিক আছে, মূল্যের আনুপাতিক ভাগ হার হচ্ছে 4/11। তাহলে মোট টাকা কত ছিল 165, অর্থাৎ 165 দিয়ে এটাকে সিম্পলি গুণ যদি আমরা করে দিই তাহলে দেখো কত দিয়ে কাটাকাটি যাচ্ছে, এটা 11 1 11, 5 11 55। ঠিক আছে, তাহলে 4 15 60 টাকা। অতএব কি পেয়ে গেলাম আমরা, যে 20 টাকার মূল্য ছিল মোট 60 টাকা। অপশন এ হচ্ছে এটি সঠিক উত্তর। যে এক ব্যক্তির কাছে 5 টাকা 10 টাকা 20 টাকার যদি 3:2:1 অনুপাতে টাকাটা থেকে থাকে তা এবং মোট টাকা যদি তার 165 টাকা হয়, তাহলে ওই ব্যক্তির কাছে 20 টাকার নোটের মোট মূল্য ছিল অপশন এ। নেক্সট অঙ্ক দেখো কি রয়েছে, একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের 12% হারে 9 বছর ও 12 বছরের সুদের অনুপাত কত হবে। তো যদি এরকম দেওয়া থাকে যেখানে অঙ্কের পরিমাণটাও নির্দিষ্ট এবং এখানে সুদের হার যেটা দুটো ক্ষেত্রে একই, এবং সেটা যদি সরল সুদ, অবভিয়াসলি এখানে সরল সুদের কথাই বলা হয়েছে, তাহলে যা বছর সময় থাকবে তাদের মধ্যে যা অনুপাত হবে সুদের অনুপাতটাও সেম হবে, অর্থাৎ 9:12, যেটাকে আমরা কাটলে পেয়ে যাবো 3:4। ঠিক আছে, এক্ষেত্রে এই যে 12% হার দেওয়া আছে এটা পুরোপুরি ফেক, অর্থাৎ তোমাদেরকে জাস্ট কনফিউজ করার জন্য বা একটু ডামাডালে ফেলার জন্য দেওয়া আছে। তো 3:4 হচ্ছে এটা সঠিক উত্তর। এবং কিভাবে এলো সেটা আমি বলে দিই। দেখো 12% হারে এবার তুমি টাকাটা ধরে নাও, টাকাটা 100 টাকা ছিল, নির্দিষ্ট পরিমাণ অর্থ বলেছে, সেটা যদি 100 টাকা ধরে নাও তাহলে তার 1 বছরের সুদ হচ্ছে 12 টাকা 12% হারে। তাহলে 9 বছরের সুদ কত হবে, 9 × 12 টাকা, এটা হচ্ছে 9 বছরের সুদ। আর 12 বছরের সুদ কত হবে, 12 × 12 টাকা। তা তাদের মধ্যে অনুপাত আমাকে বার করতে বলেছে, প্রথমে আমি 12 দিয়ে ভাগ করে দেবো, তাহলে পেয়ে যাবো 9:12, তারপর আমরা পেয়ে যাবো 3:4। ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে আশা করছি।
যে যদি টাকার পরিমাণ এবং সুদ ফিক্স থাকে তাহলে সরল সুদের ক্ষেত্রে সুদের কোনো নির্দিষ্ট সময় পর সুদের অনুপাতটাও সেই বছরের অনুপাত বা সময়ের অনুপাতের সাথে সমান হবে। অর্থাৎ এখানে যেমন টাকা ফিক্সড, রেট ফিক্সড, তাহলে 9 বছর ও 12 বছরের সুদের অনুপাত 9:12 হবে। ঠিক আছে, এবং সেটা তারপর লঘিষ্ঠ আকার করে যা পারবে। অতএব এখানে সঠিক উত্তর হচ্ছে 3:4। নেক্সট দেখো কি রয়েছে, এক কৃষক একটি জমি কিনলো 18 লক্ষ টাকায়, আরও 3 লক্ষ টাকা খরচ করলো রেজিস্ট্রেশন ও বেড়া দেওয়ার কাজে, পরে সে জমিটি বিক্রি করলো 24.57 লক্ষ টাকায়। তাহলে তার লাভের শতকরা হার কত সেটা আমাকে ফার্স্টে বার করতে হবে। ওকে, সেটা আমাকে বার করতে হবে। তো আমাকে কি কি অপশন দিয়েছে এখানে? 15%, 14.15%, 16.5% না 17%। তো এই ক্ষেত্রে কী হচ্ছে দেখো, জমিটি তিনি কিনেছিলেন 18 লক্ষ টাকাতে এবং পরবর্তীতে তিনি আরও 3 লক্ষ টাকা খরচ করেছেন রেজিস্ট্রেশন ও বেড়া দেওয়ার কাজে। তাহলে তার মোট ক্রয় মূল্য কত পড়লো? এখানে তার মোট খরচ বা তার কেনার পর সমস্ত কিছু মিলে 18 + 3 মানে হচ্ছে 21 লক্ষ টাকা। এবার তিনি সেটাকে বিক্রি করেছেন, বিক্রয় মূল্য কত? 24.57 লক্ষ টাকা। ঠিক আছে, তাহলে আমি পেয়ে যাচ্ছি এখানে তার ক্রয় মূল্য 21 লক্ষ টাকা এবং বিক্রয় মূল্য 24.57 লক্ষ টাকা। তাহলে তার লাভ কত? লাভ হচ্ছে 24.57 বিয়োগ 21। কত টাকাতে কিনে? 21 লক্ষ টাকাতে কিনে। তাহলে এইটাই হচ্ছে আমাদের লাভ। তাহলে তাই শতাংশ করতে গেলে 100 দিয়ে গুণ। এই হচ্ছে আমাদের শর্ত। এবার এখানে যদি বিয়োগটা করো, বিয়োগটা করে পাবে 3.57 / 21 × 100। এটাকে তোমরা কাটাকাটি করলে পেয়ে যাবে 17। কীভাবে পাবে সেটা আমি বলে দিই। দেখো এখানে দুটো ঘর আগে দশমিক আছে, মানে দশমিকটা যদি আমরা তুলে দিই এটা হয়ে যাবে 357। তার বদলে নিচেতে 21-এর সাথে একটা 100 গুণ হবে × 100। প্রথমেই 100 তোমরা কেটে দাও এবং 321কে এই 357কে 21 দিয়ে ভাগ করো। প্রথমে যাবে দেখো একবার, তারপর পড়ে থাকছে 14 আর এদিকে 7, 21 সাথে 147, অতএব 17%। অতএব সেই ব্যক্তির লাভের যে শতকরা হার সেটা হচ্ছে 17%। অপশন ডি হচ্ছে এটির। পরবর্তী অঙ্ক দেখো কি রয়েছে, ইফ sin θ = 1/√2 হয় দেন tan θ + cos θ = কত? তাহলে এখানে কি দেওয়া আছে আমাদের? sin θ = 1/√2। আমাদেরকে আমি বলেছিলাম এর আগে যখন এই সাইন কস নিয়ে আলোচনা করেছিলাম বা অঙ্ক করিয়েছিলাম যে তোমরা যে ওখানে মানের যে ভ্যালুটা দেওয়া থাকে সাইন কস বা যেগুলো বাদ বাকি সমস্ত সাইন কস ট্যান কট সেক কোসেক এগুলোর 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি অবধি সেই ভ্যালুগুলো তোমরা মুখস্থ করবে বা প্রত্যেক দিন রেগুলার বেসিসে পড়তে হবে। তো এটা যদি মানগুলো তোমরা যদি না জানো তাহলে এই অঙ্কটা করতে পারবে না। এখানে sin θ = 1/√2 দেওয়া আছে, অতএব থিটা সাইন কত থিটার মান হচ্ছে 1/√2, সেটা হচ্ছে sin 45 θ। sin 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি যে থিটা সমান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমাকে tan θ বলেছে মানে হচ্ছে tan 45 ডিগ্রি প্লাস cos 45 ডিগ্রি, এই দুটোর মান আমাকে বার করতে হবে। তাহলে দেখো তোমাকে এই শুধু এটা জানলে হবে না, এদের মানটাও জানতে হবে। tan 45 ডিগ্রির মান হচ্ছে 1 আর cos আর সাইনের 45 ডিগ্রি মান কিন্তু একই। ঠিক আছে, cos sin 45 ডিগ্রি মান হচ্ছিল 1/√2, cos 45 ডিগ্রি মানও হচ্ছে 1/√2। তো দেখবে খুব একটা কঠিন নয়, তোমরা রেগুলার বেসিসে করবে, দেখবে অটোমেটিক্যালি মুখস্থ নয়, মাথাতেই থেকে যাবে। তাহলে এটা যদি আমরা যোগ করি তাহলে পেয়ে যাবো √2 + 1/√2। তাহলে এইটাই হচ্ছে আমাদের উত্তর। দেখো এটার সাথে ম্যাচ কোনটা করছে, সেটা হচ্ছে এটা 1+, এখানে 1টা আগে দেওয়া আছে, যাই হোক এইটা। অতএব অপশন ডি, অর্থাৎ sin θ = যদি 1/√2 হয় তাহলে tan θ + cos θ = 1+√2/। নেক্সট এবং আজকে শেষ অঙ্ক দেখো কি রয়েছে, উৎপাদক নির্ণয় করো x² - x - 132। তাহলে এই ধরনের অঙ্ক সাধারণত আসে না, কিন্তু এসে গেলে কি করবে, খুব সহজই অঙ্কগুলো তোমার উৎপাদক বিশ্লেষণ অনেকেই জানো বা প্রায়ই জানো, যারা যারা ভুলে গেছো একবার মনে করিয়ে দিই আমরা কি করতে হয়। এখানে যেটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে সেটা রয়েছে x² - x - 132। উৎপাদক বিশ্লেষণে কি করতে হয়, মাঝের এটাকে এমন দুটি সংখ্যার সম্পর্কে ভাঙতে হয় যে দুটোকে গুণ করলে আমরা এটা পেয়ে যাব। ঠিক আছে, অর্থাৎ সেই জন্য আমাকে কি করতে হয়, 132কে উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। উৎপাদকে বিশ্লেষণ করে সেটাকে আমাকে বার করতে হয়। তো আমি সেগুলো তোমরাকে শেখানোর জন্য যেহেতু করছি সেটা আমি দেখিয়েও দিচ্ছি। 132কে আমাদেরকে যারা ভুলে গেছো
যদি আমরা করি তাহলে 2 দিয়ে প্রথমে দেখো কত যাবে এখানে 66, আবার 2 দিয়ে 33, দেন 3 দিয়ে আর যাবে না। এবার আমাকে এখানে এমন দুটো সম্পর্ক তৈরি করতে হবে, এখানে শুধু এক্স মানে এক্সের সাথে 1 আছে, 1 হচ্ছে যে দুটোর মধ্যে বিয়োগ করে যা করে হোক 1 আসবে। তাহলে এখানে দেখো আমরা যদি এই 3টেকে গুণ করি 2 × 2 × 3 তাহলে পেয়ে যাচ্ছি 12 × 11। তাহলে এমন দুটো সংখ্যা আমি পেলাম যে দুটোকে গুণ করলে আমি 132 পেয়ে যাব। এবং এর চিহ্ন যদি দেখো যেহেতু এটা মাইনাসে রয়েছে তাহলে বড়টার চিহ্ন মাইনাস আর ছোটোটার চিহ্ন প্লাস যদি করি তাহলে চিহ্নটা -132ও পাবো, আবার বিয়োগ করলে উত্তরটা এখানে -1ও আসবে। তো আমাকে ফার্স্টে এটা ভাঙতে হয়, ভাঙার পর কি করতে হয় যে এখানে আমাকে করতে হয় x² - 12x প্লাস 11x মাইনাস যেমন ছিল 132। তাহলে এখানে কি করলাম দেখো -x ছিল সেটাকে আমি এমন দুটো সংখ্যা দ্বারা রিপ্রেজেন্ট করলাম যে দুটোকে ঠিকঠাক সম্পর্ক রয়েছে। দেখো -12x থেকে +12x যদি আমরা বাদ দিই 11x তাহলে আমরা -xই থাকবে, অর্থাৎ -x এর জায়গাটাও ঠিক থাকলো, অথচ আমাকে এমন একটা সম্পর্ক তৈরি করলাম যে দুটোকে গুণ করে দেখো 132 পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এরপর কি করতে হবে, এরপর তোমাকে কমন নিতে হবে। দেখো এই দুটো থেকে একটা কমন পাবো, যেটা এই দুটো থেকে কি কমন পাবো, x কমন পাবো। x যদি কমন নিই আমরা তাহলে পাচ্ছি x - 12, সরি পেনটা একটু ডিস্টার্ব করছে, x - 12। আর এখান থেকে আমরা যদি +11 কমন নিই তাহলে দেখো x 11কে যদি আমরা 32 দিয়ে 132কে যদি 11 দিয়ে ভাগ করি তাহলে পেয়ে যাবো 12 -12। দেখবে সবসময় এই দুটো জিনিস ঠিক একই আসবে, যদি একই না আসে তাহলে যেন কোথাও ভুল হয়েছে। ঠিক আছে, এবার কি হচ্ছে দেখো এই দুটো সংখ্যা থেকে আমরা এই x + 11 এই দুটো থেকেই দেখো x - 12টা যেটার মাঝখানে রয়েছে সেটা কমন রয়েছে, সেটাকে যদি আমরা আলাদা করে নিই তাহলে পেয়ে যাবো x - 12 আর এদিকে পড়ে থাকবে x + 11 যেটা হচ্ছে এটার উৎপাদক। এবার দেখো এটা কোথায় রয়েছে, 12টার সাথে মাইনাসে আর 11টার সাথে প্লাসে, সেটা হচ্ছে অপশন ডি। অতএব উৎপাদকের নির্ণয় যদি আমাদেরকে করতে বলে x² - x - 132 তার উৎপাদক হচ্ছে x - 12 × x + 11। তাহলে কি হচ্ছে এই তোমাদের অঙ্ক, এবং এইভাবে তোমাদেরকে উৎপাদক বিশ্লেষণ করতে হয়। তো আজকে 10টি অঙ্ক যেগুলো নিয়ে আলোচনা করলাম, যদি তোমাদের কোনোটা বুঝতে বা কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, এবং ক্লাসটি কেমন লাগলো সেটাও তোমরা জানাবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করো, এবং চ্যানেলটি যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে বেল আইকনটি প্রেস করে দিও যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন তোমরা সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।